হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই ক্লাস। আমরা সাতটা বইয়ের ডেসক্রিপটিভ কোশ্চেন অ্যান্সারের যে সিরিজ শুরু করেছিলাম, আজকে তার পার্ট 2। আজকে আমরা করব মহাকর্ষ অধ্যায়ের কিছু বর্ণনামূলক কোশ্চেন এর সমাধান। আজকে আমরা করছি কোশ্চেন নম্বর 11 থেকে। 11 নম্বর কোশ্চেনে কী বলা হয়েছে? পৃথিবীর আহ্নিক গতির জন্য দেখাও যে ল্যামডা অক্ষাংশে অভিকর্ষজ ত্বরণ জি ড্যাশ ইজিক্যাল টু জি 1-1/288 cos স্কোয়ার ল্যামডা, এবং নিরক্ষীয় অঞ্চলে এই অভিকর্ষজ ত্বরণের মান কত হবে? ওকে, তাহলে চলো আমরা এই কোশ্চেনটির অ্যান্সার দেখে নিই। আচ্ছা, এটা হলো আমাদের পৃথিবী। ধরা হলো পৃথিবীর ভর ক্যাপিটাল এম। পৃথিবীর ভর ধরা হলো ক্যাপিটাল এম, এবং পৃথিবীর ব্যাসার্ধ, এটা হলো পৃথিবীর ব্যাসার্ধ, এটা হচ্ছে ক্যাপিটাল আর, পৃথিবীর ব্যাসার্ধ। এবং পৃথিবীর নিরক্ষীয় তলের সঙ্গে ল্যামডা অক্ষাংশে, এই কোণটা ল্যামডা, এই ল্যামডা অক্ষাংশে এ বিন্দুতে এম ভরের একটি বস্তু অবস্থিত। তাহলে পৃথিবী যখন নিজ অক্ষের উপর ওমেগা কৌণিক বেগে আবর্তন করবে, তাহলে এই এম ভরের বস্তুটিও আর ব্যাসার্ধের বৃত্তপথে আবর্তন করবে। ফলে এই বস্তুটির উপর একটি অপকেন্দ্র বল প্রযুক্ত হবে এম ওমেগা স্কোয়ার আর, তাই না? আবার পৃথিবী এই এম ভরের বস্তুকে যে বল দিয়ে আকর্ষণ করবে, সেই এফ বলের ডাইরেকশন হবে পৃথিবীর কেন্দ্রের দিকে, এবং এই এফ বল সমান সমান হবে কত? এফ সমান সমান হবে এম জি। ওকে, এফ সমান সমান হবে এম জি। আবার এই অ্যাঙ্গেলটা যদি ল্যামডা হয়, তাহলে এই অ্যাঙ্গেলটাও হবে ল্যামডা। এবং আমরা জানি কোনো বলের ক্ষেত্রে ল্যামডা কোণে তার যে মান হয়, সেটা হয় কস ল্যামডা এর সমান। তাহলে এই বলের এম ওমেগা স্কোয়ার আর এই অপকেন্দ্র বলের মান এ ডি বরাবর হবে এম ওমেগা স্কোয়ার আর কস ল্যামডা। তাহলে এম ভরের বস্তুর উপর বর্তমানে দুটি বল ক্রিয়াশীল। একটা হচ্ছে পৃথিবীর কেন্দ্রাভিমুখী বল, যেটা হলো এমজি এর সমান, এবং অপকেন্দ্র বলের একটা উপাংশ, সেটা হলো এম ওমেগা স্কোয়ার আর কস ল্যামডা। তাহলে আমরা এম ভরের বস্তুটির ক্ষেত্রে যে আপাত বল, সেই আপাত বল আমরা কত পাবো? এই আপাত বলটাকে পেয়ে যাব, দেখো, বস্তুর উপর যে আপাত বল, সেটাকে ধরলাম এম জি ড্যাশ। সেই এম জি ড্যাশ এর মান কত? এম জি মাইনাস এম ওমেগা স্কোয়ার আর কস ল্যামডা। ওকে, এম জি মাইনাস এম ওমেগা স্কোয়ার আর কস ল্যামডা। তাহলে এই স্মল আরকে এইবার যদি আমরা পৃথিবীর ব্যাসার্ধর সাপেক্ষে প্রকাশ করতে চাই, তাহলে কি হবে? এই ট্রায়াঙ্গেলটার দিকে দেখো। কোন ট্রায়াঙ্গেলটা? এই ট্রায়াঙ্গেলটা। এই ট্রায়াঙ্গেলটার এটা হচ্ছে স্মল আর, আর এটা হলো পৃথিবীর ব্যাসার্ধ ক্যাপিটাল আর। তাহলে এখান থেকে আর এই অ্যাঙ্গেলটা যদি ল্যামডা হয়, তাহলে এই অ্যাঙ্গেলটাও হবে ল্যামডা, তাই না? বা এটা যদি ল্যামডা হয়, এটা হবে ল্যামডা, বিপ্রতীপ কোণ। ওকে, তো আমরা
এখান থেকে এটা ল্যামডা হলে এটা হলো লম্ব, এটা হলো ভূমি, এটা হলো অতিভুজ। তাহলে কস ল্যামডা সমান সমান কী পাবো? কস ল্যামডা সমান সমান পাবো ভূমি বাই অতিভুজ আর বাই ক্যাপিটাল আর। অতএব আমরা বলতে পারি স্মল আর ইজ ইকুয়াল টু ক্যাপিটাল আর কস ল্যামডা, তাই না? এবার এই জায়গায় স্মল আর এর জায়গায় যদি আমরা ক্যাপিটাল আর কস ল্যামডা বসাই তাহলে এই মানটা পেয়ে যাব এম ওমেগা স্কোয়ার ক্যাপিটাল আর কস স্কোয়ার। তাহলে এইটা হচ্ছে সেই আপাত ওজন। এবার আমরা দেখলাম তাহলে এম জি ড্যাশ সমান সমান হচ্ছে এই মানটা। তো এখান থেকে যদি আমরা এম 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 কেটে দিই তাহলে আমরা কি পাবো? তাহলে আমরা পেয়ে যাব জি ড্যাশ। এই জি ড্যাশ সমান সমান জি ওমেগা স্কোয়ার আর কস স্কোয়ার ল্যামডা। এখান থেকে যদি জি কমন নিই তাহলে আমরা পাচ্ছি 1 মাইনাস ওমেগা স্কোয়ার আর কস স্কোয়ার ল্যামডা বাই জি। আর এই যে এইটুকু অংশ ওমেগা স্কোয়ার আর বাই জি ইজিক্যাল টু হয় 1/288। এই মানগুলো যদি আমরা বসাই তাহলে আমরা পাবো 1/288। অতএব আমরা প্রমাণ করলাম জি ড্যাশ এর মান 1 মাইনাস জি ড্যাশের মান জি 1 মাইনাস 1/288 কস স্কোয়ার ল্যামডা। এটা আমাদের প্রমাণ করতে বলেছে। ওকে, আচ্ছা এবার আমরা গোটা থিওরিটা দেখে নিই। তাহলে এখানে কি লেখা আছে? ধরি পৃথিবীর ব্যাসার্ধ আর ভূপৃষ্ঠের উপর এ বিন্দুতে ল্যামডা অক্ষাংশে এম ভরের একটি বস্তু রাখা আছে। পৃথিবীর নিজ অক্ষ NS এর চারিদিকে ওমেগা কৌণিক বেগে ঘুরছে বলে ওই বস্তুটিও ওমেগা কৌণিক বেগ নিয়ে AB ইজিক্যাল টু আর ব্যাসার্ধের বৃত্তপথে ঘুরবে। চিত্রানুযায়ী AB ইজিক্যাল টু আর ও এ কস ল্যামডা ইজিক্যাল টু আর কস ল্যামডা, যেটা আমরা এখানে প্রমাণ করেছিলাম এই ট্রায়াঙ্গেল থেকে আমরা দেখেছিলাম যে আর ইজিক্যাল টু আমাদের বের হয়েছিল আর কস ল্যামডা। ওকে, এরপরে এই ঘূর্ণনের জন্য বস্তুটির উপর এসি বরাবর এম ওমেগা স্কোয়ার আর অপকেন্দ্র বল ক্রিয়া করছে, যার এডি বরাবর উপাংশ হবে এম ওমেগা স্কোয়ার আর কস ল্যামডা। আবার বস্তুটির উপর আকর্ষণ বল অর্থাৎ পৃথিবীর আকর্ষণ বল এফ ইজিক্যাল টু এম জি পৃথিবীর কেন্দ্র অর্থাৎ ও এ অভিমুখে ক্রিয়া করে, যেখানে জি পৃথিবীর আহ্নিক গতি না থাকলে ভূপৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণ, জি হলো অভিকর্ষজ ত্বরণের মান। এরপরে এ বিন্দুতে বস্তুটির উপর ক্রিয়ারত পৃথিবীর কেন্দ্রাভিমুখী লব্ধি বল বা আপাত ওজন অর্থাৎ আপাত ওজন, যেটাকে আমরা বলবো এম জি ড্যাশ সমান সমান হয়ে যাবে এম জি মাইনাস এম ওমেগা স্কোয়ার আর কস ল্যামডা। এই আর এর মান যদি আমরা ইনপুট করে দিই তাহলে আমরা পেলাম এম ওমেগা স্কোয়ার আর কস স্কোয়ার ল্যামডা। এরপরে এম কেটে দিয়ে আমরা যে মানটা পেয়েছিলাম সেটা হচ্ছে এটা। এরপরে এখান থেকে জি কমন নিলে আমরা পেয়ে যাই জি 1 মাইনাস ওমেগা স্কোয়ার আর কস স্কোয়ার ল্যামডা বাই জি। আর এই মানগুলো ওমেগা স্কোয়ার আর এবং জি এই মানগুলো যদি আমরা ইনপুট করি তাহলে এটা বের হয় 1/288। অতএব আমরা প্রমাণ করলাম জি ড্যাশ ইজিক্যাল টু জি 1 মাইনাস 1/288 কোস স্কোয়ার ল্যামডা। আচ্ছা, এর পরের কোশ্চেনটা কী ছিল? এর পরের কোশ্চেনটা ছিল নিরক্ষীয় অঞ্চলে এই অভিকর্ষজ ত্বরণের মান কত হবে।
নিরক্ষীয় অঞ্চলে অভিকর্ষজ ত্বরণের মান কত হবে, তাই তো। তাহলে আমরা দেখলাম জি ড্যাশ ইজিক্যাল টু জি ওমেগা স্কোয়ার আর কস স্কোয়ার ল্যামডা। আমরা জানি নিরক্ষীয় অঞ্চলে ল্যামডা কত হবে, ল্যামডা হবে 0 ডিগ্রি। নিরক্ষীয় অঞ্চলে ল্যামডা হবে 0 ডিগ্রি। অতএব আমরা পাবো জি ড্যাশ, অর্থাৎ নিরক্ষীয় অঞ্চলে জি ড্যাশ এর মান পাবো জি 1 মাইনাস ওমেগা স্কোয়ার আর, কারণ কস স্কোয়ার 0, তাহলে কস স্কোয়ার 0-এর মান কত হবে 1। তাহলে 1 দিয়ে গুণ করলে আমরা এটাই পাবো। অতএব নিরক্ষীয় অঞ্চলে এই মানটা হয়ে যাবে জি ড্যাশ ইজিক্যাল টু জি 1 মাইনাস ওমেগা স্কোয়ার আর। ওকে, তাহলে 1 নম্বর কোশ্চেন আমাদের কমপ্লিট। এরপর আমরা করছি কোশ্চেন নম্বর 12। ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় জি ড্যাশ ইজিক্যাল টু আমরা জানি জি 1 মাইনাস 2h বাই আর। ওকে, আমরা এটা পার্ট 1-এ দেখেছিলাম। এক্ষেত্রে যখন এইচ ইজিক্যাল টু আর বসাবো তখন আমরা পাবো জি ড্যাশ ইজিক্যাল টু মাইনাস জি। যদি এইচ ইজিক্যাল টু আর বাই 2 বসাই তাহলে জি ড্যাশ পেয়ে যাব ইজিক্যাল টু 0। কিন্তু আমরা এটা অনুভব করতে পারি না, অর্থাৎ ঋণাত্মক অভিকর্ষজ ত্বরণ এবং h/2 উচ্চতায় অভিকর্ষজ ত্বরণের মান 0, এটা আমরা অনুভব করতে পারি না কেন, এটা হচ্ছে আমাদের কোশ্চেন। আচ্ছা, এবার সলিউশনটা দেখে নিই। আমরা জানি ভূপৃষ্ঠ থেকে h উচ্চতায় জি ড্যাশ, অভিকর্ষজ ত্বরণের যে রাশিমালা আমরা পেয়েছিলাম জি ড্যাশ ইজিক্যাল টু জি 1 মাইনাস 2h বাই আর। এক্ষেত্রে h ইজিক্যাল টু আর বসালে জি ড্যাশ আমরা পাবো মাইনাস জি, এবং h ইজিক্যাল টু আর বাই 2 বসালে জি ড্যাশ আমরা পাবো 0। কিন্তু এই ফর্মুলাটা কিন্তু ভূপৃষ্ঠ থেকে নির্দিষ্ট উচ্চতায় অভিকর্ষজ ত্বরণের রাশিমালা নির্ণয়ের এই সূত্র প্রযোজ্য হয় যখন আমাদের h লেস দেন আর হয়, অর্থাৎ উচ্চতা যখন পৃথিবীর ব্যাসার্ধের তুলনায় অনেক কম হবে তখনই এই সূত্রটি প্রযোজ্য। যদি উচ্চতা অধিক হয় তবে অভিকর্ষজ ত্বরণ নির্ণয়ের জন্য আমরা শুধুমাত্র জি ইজিক্যাল টু জি এম আর প্লাস এইচ এর হোল স্কোয়ার এই সূত্রটা ব্যবহার করব। ওকে, উচ্চতা অধিক হয়ে গেলে আমরা জি ইজিক্যাল টু জি এম আর প্লাস এইচ এই সূত্রটা ব্যবহার করব। আর আমাদের আগের যে সূত্রটা ছিল ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় জি ড্যাশ ইজিক্যাল টু জি 1 মাইনাস 2h বাই আর, এটা তখনই প্রযোজ্য হবে যখন এইচ লেস দেন আর হবে। ওকে, তাহলে আমাদের এই সূত্র অনুযায়ী এইচ যখন ক্যাপিটাল আর এর সমান তখন আমাদের যে জি এর রাশিমালা, তখন আমরা যে জি পাবো সেটা পাবো জি এম বাই 4r স্কোয়ার। কীভাবে আমরা জানি জি ইজিক্যাল টু কী হয় জি এম বাই আর প্লাস, এবার এইচের জায়গায় কত বসাবো, এই এইচের জায়গায় বসাবো আমরা ক্যাপিটাল আর। তাহলে ক্যাপিটাল আর এর হোল স্কোয়ার, ক্যাপিটাল আর যোগ করে দিলে 2, তাহলে 2 ক্যাপিটাল আর এর স্কোয়ার করলে আমরা পাবো 4r স্কোয়ার। ওকে, এবং যদি এইচ ইজিক্যাল টু আর বাই 2 বসাই, তাহলে এটা আমরা পেয়ে যাব এইচ ইজিক্যাল টু যদি আর বাই 2 বসাই তাহলে এটা আমরা পাই যাব 4gm বাই 3r স্কোয়ার। এখানে যদি আমরা আর বাই 2 বসাই তাহলে আমরা এটা লসাগু করে দিলে এখানে 2r প্লাস আর 3r, এখানে পেয়ে যাব 3r gm বাই 3r বাই 2, gm ইজিক্যাল টু 3r বাই 2 এর স্কোয়ার। ওকে, আচ্ছা, এটা স্কোয়ারটা যদি ভেঙে দিই তাহলে আমাদের এটা হয়ে যাবে 4টা চলে যাবে উপরে 4gm
আর 3r এর স্কোয়ার, সরি, তাহলে 3r এর স্কোয়ার আছে এখানে, তাহলে এটা হয়ে যাবে আমাদের 9, হ্যাঁ, 9r স্কোয়ার, 4gm বাই 9r স্কোয়ার। ওকে, তো এই জন্যই আমরা আমাদের যে ফর্মুলা ছিল, যার জন্য এইচ উচ্চতায় জি এর মান ঋণাত্মক, আর উচ্চতায় এইচ জি এর মান ঋণাত্মক এবং r/2 উচ্চতায় অভিকর্ষজ ত্বরণ 0, সেটা অনুভব করতে পারি না। আচ্ছা, এটা কত হবে? এটা হবে 9। ওকে, তাহলে এটা ঠিক করে নিও, এটা হবে 9। চলো, এরপরে আমরা চলে গেলাম কোশ্চেন নম্বর 13 নম্বর কোশ্চেনে কি বলা হয়েছে? পৃথিবীর নিজ অক্ষের চতুর্দিকে আবর্তনকাল কত হলে বিষুবরেখায় অবস্থিত কোনো ব্যক্তি ভারহীন অনুভব করবে? আচ্ছা, পৃথিবীর নিজ অক্ষের চারিদিকে আবর্তন কাল কত হবে, হ্যাঁ, অর্থাৎ টি কত হলে বিষুবরেখায় অবস্থিত কোনো ব্যক্তি নিজেকে ভারহীন অনুভব করবে? খুব দারুণ একটা কোশ্চেন। চলো, তাহলে দেখো কি লেখা আছে, যদি বিষুবরেখায় অভিকর্ষজ ত্বরণের মান 0 হয় তবে বিষুবরেখায় অবস্থিত কোনো ব্যক্তি নিজেকে ভারহীন অনুভব করবে। কারণ আমরা জানি বস্তুর ওজন W = mg, যদি g 0 হয় তাহলে ওজন 0 হবে। বিষুবরেখায় যদি আমাদের অভিকর্ষজ ত্বরণ 0 হয়ে যায় তাহলেই কোনো ব্যক্তি নিজেকে ভারহীন অনুভব করবে। এবার বিষুবরেখায় যদি বস্তুর ওজন 0 হতে হয় তাহলে জি কত হতে হবে? 0। এখন আমরা জানি পৃথিবীর ঘূর্ণনের জন্য বিষুবরেখায় অভিকর্ষজ ত্বরণের যে রাশিমালা আমরা এখনই দেখলাম, জি ড্যাশ, হ্যাঁ, = জি -ω²r, এটা পেয়েছিলাম, ω²r। এবার যদি আমাদের জি ড্যাশ অর্থাৎ অভিকর্ষজ ত্বরণ 0 হয়ে যায়, তাহলে আমরা এটা বসাবো 0, জি ড্যাশ = জি ω²r, অতএব ω² g/r, অতএব ω √ g/r। আবার ওমেগা সমান সমান কি হয়? ওমেগা সমান সমান 2π/t। অতএব এখান থেকে আমরা বসালাম, অতএব t = 2π, টিটা নিচে আছে, অতএব আমাদের এটা হয়ে যাবে 2π × r/g। ওকে, এটার সঙ্গে এটা গুণ হতো, হ্যাঁ, t = 2π, এটা উল্টে যাবে √r/g। এরপরে যদি আমরা এই মানগুলো বসাই, r এর মান এবং g এর মান, এবং 2π এর সঙ্গে এটাকে ক্যালকুলেশন করলে আমরা যে মান পাই সেটা হয় 5057 সেকেন্ড। আর পৃথিবীর ব্যাসার্ধ সেটা হয় 6400 কিলোমিটার, এটাকে মিটারে প্রকাশ করলাম তাহলে হবে 6.4 × 10⁶ মিটার, এবং অভিকর্ষজ ত্বরণ জি 9.8। এটা ক্যালকুলেশন করলে আমরা পাই 5057 সেকেন্ড। আর আমাদের বর্তমান যে টি, হ্যাঁ, সেটা 24 ঘন্টা, এটাকে সেকেন্ডে করলে হয় 86,400 সেকেন্ড, 86,400 সেকেন্ড, তাই না? 86,400 সেকেন্ড। তাহলে যখন আমাদের জি 0 হয়ে যাবে, অর্থাৎ অভিকর্ষজ ত্বরণ 0 হয়ে যাবে, সেই সময় পৃথিবীর আবর্তন কাল হবে 5057 সেকেন্ড। সেটা বর্তমান যে আবর্তন কাল সেটার থেকে প্রায় 17 গুণ কম। ওকে, এটা আমরা কিভাবে পাবো? যে 50, হ্যাঁ, এই 86,400/5057 করলে আমরা পাই 17। তাহলে এটা এর সঙ্গে 17 গুণ করলে আমরা এটা পাবো। হ্যাঁ, তো
জি ড্যাশ যখন শূন্য হবে, অভিকর্ষজ ত্বরণ যখন শূন্য হবে, সেই সময় যে আবর্তন কাল সেটা আমরা পাচ্ছি 5057 সেকেন্ড, যেটা 86,400 অর্থাৎ বর্তমান আবর্তন কাল থেকে 17 গুণ কম। চলো এরপরে আমরা চলে গেলাম কোশ্চেন নম্বর 14 নম্বর কোশ্চেনে কী বলা হয়েছে, ভূপৃষ্ঠ থেকে কোন উচ্চতায় বস্তুর ওজন অর্ধেক হয়। ভূপৃষ্ঠ থেকে কোন উচ্চতায় বস্তুর ওজন অর্ধেক হয়। ভূপৃষ্ঠ থেকে যে উচ্চতার জন্য অভিকর্ষজ ত্বরণের মান ভূপৃষ্ঠ অপেক্ষা অর্ধেক হয়ে যায়, সেখানে বস্তুর ওজন ভূপৃষ্ঠের ওজন থেকে অর্ধেক হবে। অর্থাৎ যেখানে অভিকর্ষজ ত্বরণের মান বর্তমান যে অভিকর্ষজ ত্বরণ জি তার থেকে অর্ধেক হয়, সেখানেই বস্তুর ওজনও ভূপৃষ্ঠের ওজন এর সাপেক্ষে অর্ধেক হয়ে যাবে। অর্থাৎ জি অর্ধেক হলে বস্তুর ওজনও অর্ধেক হবে। তার মানে আমাদের বের করতে হবে যে উচ্চতায় অভিকর্ষজ ত্বরণের মান অর্ধেক সেটা। আচ্ছা, এবার সলিউশনটা দেখে নিই। আমরা জানি ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় অভিকর্ষজ ত্বরণ জি ড্যাশ হলে ভূপৃষ্ঠে যদি জি হয়, তাহলে আমাদের জি ড্যাশ বাই জি করলে আমরা পাবো আর স্কোয়ার বাই আর প্লাস এইচের হোল স্কোয়ার। কারণ আমাদের যে জি এর রাশিমালা জি ইজিক্যাল টু কী হয়, জি ইজিক্যাল টু জি এম বাই আর স্কোয়ার, জি ইজিক্যাল টু জি এম বাই আর স্কোয়ার। এবং ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় যদি আমরা জি ড্যাশ বার করি, তাহলে সেটা হবে জি ড্যাশ ইজিক্যাল টু জি এম বাই আর প্লাস এইচ তার হোল স্কোয়ার। ওকে, এবার এই জি ড্যাশ বাই জি করলে আমরা পেয়ে যাব, এই জি এম কেটে যাবে, যেহেতু ব্যস্তানুপাতি জি ড্যাশের সঙ্গে আর প্লাস এইচ অর্থাৎ দূরত্বটা ব্যস্তানুপাতি, তাই জি ড্যাশ বাই জি হবে আর স্কোয়ার বাই আর প্লাস এইচ এর স্কোয়ার। ওকে, আর প্রশ্ন অনুযায়ী বলা হয়েছে যে উচ্চতায় জি ড্যাশ বাই জি অর্ধেক, তাহলে জি ড্যাশ বাই জি কে আমরা কত বসাবো, হাফ। তাহলে এই জায়গায় আমরা হাফ বসালাম। ওকে, এই জায়গায় আমরা হাফ বসালাম, এটার মান হলো হাফ। এবার এটাকে একবারে হোল স্কোয়ার করে দেওয়া হলো। তাহলে আমাদের আর বাই এইচ সমান সমান হচ্ছে 1/√2। এরপরে আমরা এটাকে উল্টে দিলাম, আর প্লাস এইচ বাই আর ইজিক্যাল টু √2, এটাকে ভাগ করে দেওয়া হলো 1 প্লাস এইচ বাই আর ইজিক্যাল টু √2। অতএব এইচ বাই আর ইজিক্যাল টু √2 মাইনাস 1, √2 মাইনাস 1 ক্যালকুলেশন করলে আমরা পেয়ে যাব 0.141, কারণ √2 এর মান কত, √2 এর মান 1.414, তাই না, 1.414। এখান থেকে 1 মাইনাস করলে আমরা পাবো 0.414। অতএব এইচ ইজিক্যাল টু, অতএব এইচ ইজিক্যাল টু 414 আর 414 ইন্টু 6400 কিলোমিটার বসালে আমরা পেয়ে যাই গুণ করে 2649.60 কিলোমিটার। তাহলে যে উচ্চতায় বস্তুর ওজন বর্তমান ওজনের অর্ধেক হবে, সেই হাইটটা আমরা নির্ণয় করে নিলাম। ওকে, এরপর আমরা করব কোশ্চেন নম্বর 15 বি। সূর্যের চতুর্দিকে উপগ্রহের গতির ক্ষেত্রে কি কেপলারের সূত্রাবলী প্রযোজ্য হয়? যুক্তি দাও। আমরা কেপলারের যে সূত্রাবলী, সেখানে দেখলাম যে পৃথিবীর চারিদিকে গ্রহের গতির ক্ষেত্রে কেপলার তার সূত্রাবলী দিয়েছেন। এখানে জিজ্ঞাসা করা হয়েছে গ্রহের চতুর্দিকে উপগ্রহের গতির ক্ষেত্রেও কি কেপলারের সূত্রাবলী প্রযোজ্য হবে? তাহলে উত্তর কি হবে? উত্তর হবে যে কোনো গ্রহের চারিদিকে প্রদক্ষিণরত প্রাকৃতিক বা কৃত্রিম উপগ্রহগুলির গতিও সূর্যের চারিদিকে প্রদক্ষিণরত গ্রহগুলির গতির অনুরূপ। সুতরাং
উপগ্রহগুলির গতিও কেপলারের সূত্রাবলী মেনে চলবে। ওকে, একদম সিম্পল উত্তর। চলো এরপরে আমরা চলে গেলাম কোশ্চেন নম্বর 16 নম্বর কোশ্চেন এবং 20 নম্বর কোশ্চেন সিমিলার, তাই একসঙ্গে উত্তরটা করা হয়েছে। বৃত্তাকার কক্ষপথে ভ্রাম্যমাণ একটি কৃত্রিম উপগ্রহের বেগের রাশিমালা নির্ণয় করো এবং ভূপৃষ্ঠ থেকে h উচ্চতায় একটি কৃত্রিম উপগ্রহ ভূকেন্দ্রকে কেন্দ্র করে একটি বৃত্তাকার পথে পৃথিবীকে প্রদক্ষিণ করছে। দেখাও যে এর বেগ ও আবর্তনকাল এর ভরের উপর নির্ভরশীল নয়। ওকে, অর্থাৎ কৃত্রিম উপগ্রহের যে বেগ ও আবর্তনকাল সেটা ভরের উপর, কৃত্রিম উপগ্রহের যে ভরের উপর নির্ভরশীল নয় সেটা দেখাতে বলেছে। তাহলে আমরা আগে ছবিটা দেখে নিই কী বলা হয়েছে। এটা হলো আমাদের পৃথিবী, এটা হলো আমাদের পৃথিবী, তাই না? পৃথিবীর ভর ধরা হলো ক্যাপিটাল এম, পৃথিবীর যে ব্যাসার্ধ ধরা হলো ক্যাপিটাল আর। হ্যাঁ, ওপি এটা হলো পৃথিবীর ব্যাসার্ধ, ওপি আর পৃথিবীর ব্যাসার্ধ বা ওবি পৃথিবীর ব্যাসার্ধ। আর নির্দিষ্ট একটা কক্ষপথে এই এম ভরের একটা কৃত্রিম উপগ্রহ পৃথিবীকে ভি রৈখিক বেগে প্রদক্ষিণ করছে, প্রদক্ষিণ দ্রুতি হলো ভি। আর এই যে উচ্চতা এপি বা পিএ, এই যে উচ্চতা এটা হলো আমাদের স্মল এইচ। আর টোটাল উচ্চতা এখান থেকে এই উচ্চতাটা ও থেকে এ বিন্দু পর্যন্ত, ও থেকে এ বিন্দু পর্যন্ত এই যে উচ্চতা, সেই উচ্চতা স্মল আর ইজিক্যাল টু হয়ে যাবে ক্যাপিটাল আর প্লাস এইচ, ক্যাপিটাল আর প্লাস এইচ। পৃথিবীর ব্যাসার্ধ ক্যাপিটাল আর এবং এই উচ্চতাটা হলো আর। ওকে, এরপরে আমরা ব্যবহার করব এখানে অভিকেন্দ্র বল এবং মহাকর্ষ বলের রাশিমালা। আমরা জানি যখনই কোনো বস্তু বৃত্তাকার পথে পরিভ্রমণ করে তাহলে সেই ক্ষেত্রে যে বল অ্যাপ্লিকেবল সেটা হচ্ছে অভিকেন্দ্র বল, এবং এই কৃত্রিম উপগ্রহ ও পৃথিবীর মধ্যে যে আকর্ষণ বল এফ, সেই আকর্ষণ বলই এই অভিকেন্দ্র বলের যোগান দেয়। তাহলে আমরা লিখতে পারি অভিকেন্দ্র বল এম ভি স্কোয়ার বাই আর ইজিক্যাল টু, আচ্ছা আরকে আমরা ক্যাপিটাল আর প্লাস এইচ ও লিখতে পারি, এবং পৃথিবী ও উপগ্রহটির মহাকর্ষ বলই এই অভিকেন্দ্র বল সরবরাহ করে। অতএব মহাকর্ষ বল জি ক্যাপিটাল এম স্মল এম বাই আর স্কোয়ার, এই দুটো বল হবে সমান, কারণ অভিকেন্দ্র বল আসছে মহাকর্ষ বল থেকে। এম ভি স্কোয়ার বাই আর ইজিক্যাল টু ক্যাপিটাল জি ক্যাপিটাল এম স্মল এম বাই আর স্কোয়ার। এইখান থেকে আমরা সহজেই ভিটা বের করে নিতে পারি। ভি ইজিক্যাল টু এখান থেকে ক্যালকুলেশন করলে এই স্মল এম কেটে যাবে, এই আর এর সঙ্গে এই একটা আর কেটে যাবে, তাহলে ভি স্কোয়ার ইজিক্যাল টু জি এম বাই আর। আর আর এর জায়গায় আমরা আর প্লাস এইচ বসাতে পারি, স্মল আর ইজিক্যাল টু ক্যাপিটাল আর প্লাস এইচ। অতএব ভি ইজিক্যাল টু রুট ওভার জি এম বাই আর। চলো এবার গোটা থিওরিটা দেখে নিই। যে বেগে 29 তো জয়কার যে বেগে উপগ্রহটি পৃথিবীকে প্রদক্ষিণ করে সেই বেগকে কৃত্রিম উপগ্রহের প্রদক্ষিণ দ্রুতি বলা হয়। মনে করা যাক পৃথিবীর ভর ক্যাপিটাল এম, পৃথিবীর ব্যাসার্ধ ও পি ইজিক্যাল টু ক্যাপিটাল আর, ও পি এটা হলো পৃথিবীর ব্যাসার্ধ, উপগ্রহটির ভর, এই উপগ্রহটির ভর স্মল এম, উপগ্রহের প্রদক্ষিণ দ্রুতি হলো স্মল ভি, এবং ভূপৃষ্ঠ থেকে কক্ষপথের উচ্চতা, এই উচ্চতাটা হলো স্মল এইচ। তাই পৃথিবীর কেন্দ্র থেকে উপগ্রহের দূরত্ব বা কক্ষপথের ব্যাসার্ধ এখান থেকে এত দূর পর্যন্ত, এই যে ব্যাসার্ধ স্মল আর সমান সমান ক্যাপিটাল আর প্লাস স্মল এইচ। ওকে, এবং কক্ষপথটির বৃত্তাকার ধরে নিলে অভিকেন্দ্র বল এম ভি স্কোয়ার বাই আর, অভিকেন্দ্র বল সমান সমান হয় এম ভি স্কোয়ার বাই আর। অতএব এম ভি স্কোয়ার বাই আর, এই স্মল আর এর জায়গায় আমরা লিখতে পারি ক্যাপিটাল আর প্লাস এইচ, এবং পৃথিবী ও উপগ্রহটির পারস্পরিক মহাকর্ষ বলটি এই অভিকেন্দ্র বল সরবরাহ করে। অতএব মহাকর্ষ বল সমান সমান আমরা জানি কত,
মহাকর্ষ বল সমান সমান ক্যাপিটাল জি এম স্মল এম বাই আর স্কোয়ার, অতএব এম ভি স্কোয়ার বাই আর ইজ ইকুয়াল টু ক্যাপিটাল জি স্মল এম বাই আর স্কোয়ার। এখান থেকে ক্যালকুলেশন করলে আমরা পেয়ে যাব ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ক্যাপিটাল জি এম বাই আর, এই স্মল আর এর জায়গায় আমরা ক্যাপিটাল আর প্লাস এইচ বসাতে পারি, অতএব ভি ইজ ইকুয়াল টু রুট ওভার জি এম বাই আর প্লাস এইচ। অভিকর্ষজ ত্বরণের ভূপৃষ্ঠে মান জি হলে আবার আমরা জানি জি ইজ ইকুয়াল টু জি এম বাই আর স্কোয়ার, অতএব জি এম ইজ ইকুয়াল টু জি আর স্কোয়ার। এবার এই 1 নং সমীকরণে যে ভি আমরা বের করেছি সেইখানে এই জি এম এর জায়গায় যদি জি আর স্কোয়ার বসাই, অর্থাৎ আমরা এই যে মান বের করেছিলাম ভি ইজ ইকুয়াল টু রুট ওভার জি এম বাই আর, এই জি এম এর জায়গায় আমরা বসাবো জি আর স্কোয়ার। ওকে, তাহলে এই মান বসিয়ে দিলে আমরা পাচ্ছি ভি ইজ ইকুয়াল টু রুট ওভার জি আর স্কোয়ার বাই আর, এই আরটা যদি কমন নিয়ে নিই তাহলে আমাদের থাকছে আর ভি ইজ ইকুয়াল টু আর রুট ওভার জি বাই আর। এবং প্রদক্ষিণকাল, উপগ্রহটির প্রদক্ষিণকাল টি হলে টি সময় উপগ্রহটির দ্বারা অতিক্রান্ত দূরত্ব কক্ষপথের পরিধির সমান ইজ ইকুয়াল টু 2 পাই আর, অতএব টি ইজ ইকুয়াল টু 2 পাই আর বাই ভি। এই ভি এর মান যদি আমরা এখানে বসিয়ে দিই তাহলে আমরা পাবো 2 পাই আর 1 বাই আর রুট ওভার ভি নিচে আছে, তাই এই পার্টটা উল্টে যাবে আর বাই জি। অতএব আমরা পেলাম এই আরটাকে যদি ভিতরে ভরে দিই তাহলে 2 পাই বাই আর রুট ওভার আর কিউব বাই জি। এটা হলো আমাদের পর্যায়কালের রাশিমালা। তাহলে প্রদক্ষিণ বেগ ভি এবং পর্যায়কাল টি, এই দুটো রাশিমালায় আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কৃত্রিম উপগ্রহের যে ভর স্মল এম সেটা কিন্তু কোথাও নেই। অর্থাৎ এখান থেকে আমরা প্রমাণ করতে পারি যে কৃত্রিম উপগ্রহের বেগ ও প্রদক্ষিণকাল নিজস্ব ভরের উপর নির্ভর করে না। ওকে, তাহলে দুটো কোশ্চেনের উত্তর আমরা করে নিলাম 16 এবং 20। চলো তারপরে আমরা চলে এলাম কোশ্চেন নম্বর 17। এবার আমরা করব কোশ্চেন নম্বর 17 নম্বর কোশ্চেনে কী বলা হয়েছে, বৃত্তাকার কক্ষপথে আবর্তনরত গ্রহের মহাকর্ষ সূত্র থেকে কিভাবে কেপলারের তৃতীয় সূত্র প্রতিষ্ঠা করবে। প্রথমে আমরা দেখে নিব কেপলারের তৃতীয় সূত্রে কী বলা হয়েছে, সূর্যের চারিদিকে প্রতিটি গ্রহের আবর্তনকালের বর্গ সূর্য থেকে ওই গ্রহের গড় দূরত্বের ঘনফলের সমানুপাতিক। অর্থাৎ কোনো গ্রহের আবর্তনকাল যদি টি হয়, সূর্য থেকে ওই গ্রহের গড় দূরত্ব আর হয়, তবে এই সূত্রানুযায়ী টি সমানুপাতি আর কিউব, এটা হবে সমানুপাতি। ওকে, তাহলে আমরা দেখে নিই, ধরলাম এটা হচ্ছে ক্যাপিটাল এম ভরের এটা হলো ক্যাপিটাল এম ভরের সূর্যকে কেন্দ্র করে স্মল এম ভরের একটা গ্রহ আবর্তন করছে, যার বেগ হলো ভি এবং এই দূরত্বটা ধরা হলো স্মল আর, তাহলে যখনই কোনো বস্তু বৃত্তাকার কক্ষপথে পরিভ্রমণ করবে সেই ক্ষেত্রে অভিকেন্দ্র বল লাগবে। সেই অভিকেন্দ্র বল আসবে এখানে কোথা থেকে, সূর্য এবং এই গ্রহের যে মহাকর্ষ বল সেখান থেকে। তাহলে দেখে নিই আমরা কী লেখা আছে। এখানে লেখা আছে, দেখো, গণনার সুবিধার জন্য পৃথিবীর কক্ষপথকে বৃত্তাকার হিসেবে ধরা হয়েছে। এক্ষেত্রে সূর্য ও গ্রহের মধ্যে মহাকর্ষ বল গ্রহটিকে বৃত্তাকার পথে ঘোরানোর জন্য প্রয়োজনীয় অভিকেন্দ্র বলের যোগান দেয়। অতএব মহাকর্ষ বল ইজিক্যাল টু অভিকেন্দ্র বল, তাই না? অতএব মহাকর্ষ বল জি ক্যাপিটাল এম স্মল এম বাই আর স্কোয়ার ইজিক্যাল টু এম ভি স্কোয়ার বাই আর। অতএব জি এম ইজিক্যাল টু ভি স্কোয়ার, এম যদি কেটে দিই আর স্কোয়ারের সঙ্গে এই আর কেটে দিলে ভি স্কোয়ার ইজিক্যাল টু জি এম বাই আর। আবার আমরা জানি গ্রহের বেগ ভি ইজিক্যাল টু বৃত্তাকার পথের পরিধি বাই প্রদক্ষিণকাল 2 পাই আর বাই টি। অতএব আমরা বলতে পারি এই জি এম বাই আর ইজিক্যাল টু ভি সমান সমান যেটা আমরা বের করলাম 2 পাই আর বাই টি, অতএব 2 পাই আর বাই টি এর হোল স্কোয়ার। এখান থেকে এই স্কোয়ারটা
যদি আমরা ভাঙিয়ে দিই তাহলে পাবো 4 পাই স্কোয়ার আর স্কোয়ার, 4 পাই স্কোয়ার আর স্কোয়ার বাই টি স্কোয়ার ইজিক্যাল টু জিএম বাই আর। অতএব টি স্কোয়ার ইজিক্যাল টু হয় 4 পাই স্কোয়ার আর কিউব বাই জিএম। এবং এই যে পার্টটা 4 পাই স্কোয়ার বাই জিএম এটা একটা কনস্ট্যান্ট। এখানে সব পার্টগুলোই হচ্ছে ধ্রুবক। অতএব আমরা বলতে পারি টি স্কোয়ার সমানুপাতি আর কিউব, টি বাই আর কিউব ইজিক্যাল টু ধ্রুবক। এটাই হচ্ছে কেপলারের তৃতীয় সূত্র। তাহলে আমরা নিউটনের মহাকর্ষ সূত্র থেকে নিউটনের যে মহাকর্ষ সূত্র সেখান থেকে কেপলারের তৃতীয় সূত্র প্রতিষ্ঠা করে দিলাম, যেখানে বলা হয়েছে যে যেখানে বলা হয়েছিল সূর্যের চারদিকে প্রতিটি গ্রহের আবর্তনকালের বর্গ সূর্য থেকে গড় দূরত্বের ঘনফলের সমানুপাতি, টি স্কোয়ার সমানুপাতি আর কিউব। এটা আমরা প্রমাণ করলাম। ওকে, তাহলে এটাই ছিল কেপলারের তৃতীয় সূত্রের প্রমাণ। এবং সঙ্গে আমরা দেখে নিই কেপলারের দ্বিতীয় সূত্রের প্রমাণ। কেপলারের দ্বিতীয় সূত্রের প্রমাণ, কেপলারের দ্বিতীয় সূত্রের প্রমাণ, যেটা কৌণিক ভরবেগের সংরক্ষণ নীতির একটা অন্য রূপ, এটাকেও আমরা প্রমাণ করে নেব একসঙ্গে। চলো, কেপলারের দ্বিতীয় সূত্রে কী বলা হয়েছে? সূর্য এবং যে কোনো গ্রহের সংযোগ সরলরেখা অর্থাৎ দূরক সমান সময়ের অবকাশের সমান ক্ষেত্রফল অতিক্রম করে। তাহলে দ্বিতীয় সূত্রের ব্যাখ্যাতে কী বলা হয়েছে? সূর্য এবং যে কোনো গ্রহের সংযোগ সরলরেখা দূরক আর, এই যে দূরক আর, সেটা সমান সময়ের অবকাশের সমান ক্ষেত্রফল অতিক্রম করে। অর্থাৎ গ্রহের ক্ষেত্রীয় বেগ dA বাই dt ধ্রুবক থাকবে। এটাই হচ্ছে দ্বিতীয় সূত্রের ব্যাখ্যা। ধরলাম এই যে আমাদের সূর্যকে কেন্দ্র করে একটা গ্রহ এরকম উপবৃত্তাকার কক্ষপথে পরিভ্রমণ করছে। তাহলে গ্রহটি এ বিন্দু থেকে বি বিন্দুতে গেল ডেল্টা টি সময় এ থেকে বি বিন্দুতে গেল। তার ফলে এই কেন্দ্রে সূর্যের সঙ্গে যে কোণ উৎপন্ন করছে সেটা হলো ডেল্টা থিটা। এবং এই যে টোটাল এরিয়াটা এ থেকে বি বিন্দু এবং সূর্যের কেন্দ্র এর সঙ্গে এই যে ক্ষেত্রটা, সেটাকে ধরা হলো ডেল্টা এ। ওকে, এরপরে দ্বিতীয় সূত্রের প্রমাণ। ধরা যাক একটি উপবৃত্তাকার কক্ষপথে ডেল্টাটির সময় এ থেকে বি অবস্থানে গেল। ধরা যাক একটি গ্রহ উপবৃত্তাকার কক্ষপথে ডেল্টাটির সময় এ থেকে বি অবস্থানে গেল। এর অবস্থান ভেক্টর হয়ে গেল আমাদের আর টি। তাহলে এটি যে ক্ষেত্রফল অতিক্রম করবে, যেটাকে বললাম আমি ডেল্টা এ, ক্ষেত্রফল সমান সমান, অর্থাৎ যে ত্রিভুজটি উৎপন্ন হয়েছিল তার ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে এটা হয়ে গেল আমাদের ভূমি এবং এটা হয়ে গেল আমাদের উচ্চতা। ঠিক আছে, এটা যদি ক্যালকুলেশন করি তাহলে আমরা পেয়ে যাই হাফ আর স্কোয়ার ডেল্টা থিটা। কারণ আমাদের এই যে পার্টটা, এটা হচ্ছে আমাদের এস ইজিক্যাল টু আর ডেল্টা থিটা। এটা সমান সমান হয়ে গেল আমাদের আর ডেল্টা থিটা, আর এই দূরকটা ধরা হয়েছে আর। ওকে, তাহলে আমরা পেয়ে গেলাম ক্ষেত্রফল ইজিক্যাল টু হাফ আর স্কোয়ার ডেল্টা থিটা। এবার একে যদি ডেল্টা টি দিয়ে ভাগ করি, তাহলে মানে পাবো ডেল্টা এ ইজিক্যাল টু হাফ আর স্কোয়ার ডেল্টা থিটা বাই ডেল্টা টি। যখন ডেল্টা টি খুব কম টেন্স টু জিরো, তাহলে আমরা যদি লিমিট বসিয়ে দিই, যেহেতু এটা টেন্স টু জিরো, তাহলে লিমিট টি টেন্স টু জিরো ডেল্টা এ বাই ডেল্টা টি ইজিক্যাল টু হাফ আর স্কোয়ার লিমিট টি টেন্স টু জিরো ডেল্টা থিটা বাই ডেল্টা টি। এটাকে আমরা তাহলে লিখতে পারি ডি এ বাই ডিটি, আর ডি থিটা বাই ডিটি সমান সমান হয় ওমেগা, কৌণিক বেগ ওমেগা। তো এখান থেকে আমরা পেলাম ডি এ বাই ডিটি ইজিক্যাল টু হাফ ওমেগা স্কোয়ার, হাফ আর স্কোয়ার ওমেগা,
যেখানে ওমেগা ইজিক্যাল টু লিমিট টি টেন্ডস টু 0 ডেল্টা থিটা বাই ডেল্টা টি, সূর্যের চারিদিকে গ্রহের কৌণিক বেগ। এম ভরের গ্রহটির কৌণিক ভরবেগ এল ইজিক্যাল টু আই ওমেগা, আবার আই ইজিক্যাল টু এম আর স্কোয়ার, হ্যাঁ, জড়তা ভ্রামক আই ইজিক্যাল টু এম আর স্কোয়ার। হ্যাঁ, এখান থেকে তাহলে আমরা ওমেগা বের করে নিলাম, ওমেগা ইজিক্যাল টু এল বাই এম আর স্কোয়ার। এবার এই ডিএ বাই ডিটি যেটা আমরা বের করেছি সেই জায়গায় যদি ওমেগা এর মানটা পুট করে দিই, তাহলে আমরা পেয়ে যাব ডিএ বাই ডিটি ইজিক্যাল টু হাফ আর স্কোয়ার এল বাই এম আর স্কোয়ার। এই আর স্কোয়ারের সঙ্গে এ আর স্কোয়ার কেটে যাবে, তাহলে আমরা পাচ্ছি এল বাই 2m। এবার যেহেতু গ্রহের গতি কেন্দ্রীয় বলের অধীন, তাই গ্রহের কৌণিক ভরবেগ এল সবসময় ধ্রুবক থাকে, আর গ্রহের ভর এম ধ্রুবক, তাই এই সম্পূর্ণ পার্টটাই হলো ধ্রুবক, ডিএ বাই ডিটি ইজিক্যাল টু ধ্রুবক। অতএব আমরা বলতে পারি গ্রহের ক্ষেত্রীয় বেগ ধ্রুবক থাকে। এই সূত্র প্রকৃতপক্ষে কৌণিক ভরবেগের সংরক্ষণ সূত্রকে সূচিত করে। ওকে, এটাই ছিল আমাদের তৃতীয় সূত্রের প্রমাণ, অর্থাৎ এই যে সূর্যকে কেন্দ্র করে কোনো গ্রহ প্রদক্ষিণ করবে, সেটা ক্ষেত্রফল পরিবর্তনের যে হার সেটা সবসময় ধ্রুবক থাকে। এখানে ডেল্টাটি সময়ে যদি এতটা পথ অতিক্রম করে, তাহলে গ্রহটা যখন এই পয়েন্ট থেকে ধরলাম এই পয়েন্ট থেকে এই পয়েন্টে যাবে, ওই ডেল্টাটির সময়ে সেটাও একই পথ অতিক্রম করবে। ঠিক আছে, তাহলে ঠিক আছে বন্ধুরা, আজকের মতো এই ক্লাসটি আমি এখানে শেষ করছি। যদি তোমাদের এইরকম ডেসক্রিপটিভ টাইপ কোশ্চেনগুলোর সমাধান প্রয়োজন হয়, তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।